হ্যাঁ এই তো ঠিক আছে শুরু করি। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ যে আমাদের এই যা প্রেসের সম্মেলন করার জন্য আমরা যা আপনাদেরকে জানিয়েছিলাম আপনারা তাতে রেসপন্স করেছেন এবং এসেছেন। আমরা খুব আশাবাদী আমরা যে প্রশ্নগুলো তুলব সেই প্রশ্নগুলো আপনারা মিডিয়ার কর্মী হিসাবে এবং আপনাদের হাউস পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে এবং ভবিষ্যৎকে বাঁচানোর জন্য এই প্রশ্নগুলো আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে নিয়ে যাবেন এবং আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী যে আমরা 2:30টায় টাইম দিয়ে আপনাদেরকে আধা ঘন্টা অপেক্ষা করিয়েছি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন এই প্রেস মিটে আমাদের ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কমরেড ধ্রুবজ্যোতি সাহা, আমাদের সংগঠনের যে মুখপত্র যুবশক্তি তার সম্পাদক আমাদের অল ইন্ডিয়া লিডার কমরেড কলতান দাশগুপ্ত, আমাদের রাজ্যের ট্রেজারার কোষাধ্যক্ষ আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড অপূর্ব প্রামাণিক। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা 28শে মার্চ আমাদের সংগঠনের একটি ঐতিহ্যবাহী দিন বেকারি বিরোধী দিবসে আমরা আন্দোলনে উত্তরের 7টা জেলাকে নিয়ে আমরা উত্তরকন্যা যাচ্ছি। তার সাথে একদম ঝাড়গ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা জেলাতেই এই 28শে মার্চ স্থায়ী কাজের দাবিতে এবং বিভাজন দূর করতে শূন্য পদে নিয়োগ করার দাবিতে জেলার বাস্তবতার পরিপ্রেক্ষিতে তাদের দাবির পরিপ্রেক্ষিতে রাজ্যের সবকটা আমাদের ডিওয়াইএফআইয়ের জেলা কমিটি সমস্ত চাকরি প্রার্থী এই বয়সের যুবরা সাধারণ মানুষ তাদেরকে সাথে নিয়ে নির্দিষ্ট অংশে তারা যাবে তাদের কিছু দাবি নিয়ে। আমরা আমাদের রাজ্য কমিটির ব্যানারে 28শে মার্চ আমরা উত্তরকন্যাতে আমাদের নির্দিষ্ট কয়েকটা প্রশ্ন নিয়ে যাব। ইতিমধ্যেই আমরা তাদের সময় নেবার জন্যে চিঠি দিয়েছি। আমরা আশা করব যারা এই দপ্তরে বসার জন্য সরকারিভাবে স্বীকৃত মন্ত্রী থেকে শুরু করে যারা সরকারি পদে আসীন তারা এই 28শে মার্চ থাকবেন এবং রাজ্যের বেকার যুবদের তাদের কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোকে নিয়ে তারা রাজ্যের সম্পর্কে কি ভাবছেন এবং আমরা বাস্তবতা নিরিখে বেকারদের যা জ্বালা যন্ত্রণা সেই জ্বালা যন্ত্রণা নিয়ে আমরা যা যা দুর্নীতি দেখতে পাচ্ছি এবং আমাদের ভবিষ্যৎ অন্ধকার দেখতে পাচ্ছি যদি এইভাবেই রাজ্যের সরকার পরিচালিত হয় সেই কথা আমরা বলতে যাব। আমরা আশা করব উত্তরকন্যা আমাদের সাথে টেবিল টকে রাজি হবেন। এখন 28শে মার্চ দুপুর 2-3টে অবধি তারা সাড়া দিক না, আর রাজ্যের মানুষ জানে সারা রাজ্যের মানুষ পাবে। দ্বিতীয়ত আমাদের কথা হচ্ছে পুলিশ, যে আমরা এর আগেও 2টো উত্তরকন্যা আমরা গেছিলাম, সেই 2টো উত্তরকন্যাতেই আমরা দেখেছিলাম যে পুলিশ মাটি খুঁড়ে ব্যারিকেড বসিয়ে দিয়েছিল। কেন বসালেন, কে বসাতে বলল, কার এত নিরাপত্তা অভাব হলো যার জন্য বেকারদের কাজের দাবিতে পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য যে প্রশ্নগুলো নির্ধারিত হলো সেই প্রশ্নগুলো 3 মোড়ে আটকে দেওয়া এবং তারপরে ভিড়কে ছত্রখান করা নয়, আসলে প্রশ্নগুলোকে ডাইলিউট করে দেওয়ার চেষ্টা করা। অন্ততপক্ষে ওই দিনটাতে পুলিশ যেই অতি সক্রিয় থাকে আমরা সেটাও বুঝতে পারি না, আমরা জানি না সেটা আপনারা বুঝতে পারেন কিনা। ফলত আমাদের তাদের কাছেও একটি প্রশ্ন থাকবে যে উত্তরকন্যা কি আপনাদেরকে ডেপুট করে 3 মোড়ে? 1, 2 হচ্ছে যদি ডেপুট না করে তাহলে আপনারা আন্দোলনকারীদের ক্ষেত্রে এতটা স্বতঃস্ফূর্ত কেন? আমরা চাইব রাজ্যের কাজের পরিস্থিতিতে, স্থায়ী কাজের পরিস্থিতিতে, বিভাজনকে দূর করার পরিস্থিতিতে দুর্নীতিরাজ, দুষ্কৃতিরাজ, লুটতরাজ এবং দাঙ্গাবাজদেরকে প্রতিহত করতে আমাদের যা কাজ হবে সেই কাজে তারাও আমাদেরকে তাদের যা জব রুল তাদেরকে সাপোর্ট
অতি সক্রিয় হয়ে গেলে আমরা তাদেরকে বলবো যে না ভালো করছেন, তাও না, আমরা বলবো নিয়ম অনুযায়ী কাজ করুন, মাঝখানে আসার কোনো প্রয়োজন নেই। এবারে 28শে মার্চ বেকারি বিরোধী দিবস, 53টা বছর আগে 28টা গণসংগঠন মিলে কাজের দাবিতে ঘাট, সাঁকো, ব্রিজ সব তৈরি হয়েছে। তৈরি করার জন্য মানুষের দাবি ছিল, সাধারণ ছাত্র যুবদের আন্দোলন ছিল, বামপন্থীদের ভূমিকা ছিল এবং সরকারের একটি পজিটিভ ইন্টারভেনশন ছিল, যার জন্য সমস্ত প্রতিকূলতার মধ্যেও তারা এই কাজগুলো করতে পেরেছিলেন। আমরা আমাদের গর্বের সঙ্গে এটা বলতে পারি যে ডিওয়াইএফআইও তার মধ্যে তাদের ভূমিকা গ্রহণ করেছে। বহুল প্রচারিত দৈনিক একটি পত্রিকা তারাও লিখেছিলেন যে বাংলার যুবদের এত রক্তের তেজ, কিন্তু তারা দেখিয়েছিল যে হ্যাঁ, রক্ত দিয়েও বক্রেশ্বর তৈরি করা যায়। হলদিয়া পেট্রোকেমিক্যালস, একটার পর একটা কারখানা, এমএসএমইতে পশ্চিমবঙ্গ একদম সামনের দিকে চলে গেছিল। রাস্তার লড়াইয়ে সেক্টর 5, রাস্তার লড়াইয়ে উত্তরের জেলাগুলোতে কোথাও ড্রাই পোর্ট বাগডোগরার কাছে 25 একর জমি নিয়ে এসইজেড তৈরি করা। গোটা পশ্চিমবঙ্গে এই ধরনের অসংখ্য জমিকে অধিগৃহীত করে সেখানে শিল্প, আইটি পার্ক এবং শিল্প সম্ভাবনাকে প্রোৎসাহিত করার জন্য সে জমি ফাঁকা পড়ে আছে এখনো পর্যন্ত। আইটি পার্ক তৈরি হয়েছিল এখানে, টি পার্ক, যে টি পার্কটা গোটা ভারতবর্ষে সম্ভবত আর কোথাও নেই জয়রাম রমেশের সময়। এখানকার যা ফল, এখানকার যা শাকসবজি, সেগুলোকে প্রিজার্ভ করা, সেই প্রিজার্ভ করা জিনিসগুলোকে নিয়ে বিদেশে বিক্রি করা, তার বাণিজ্য ও রপ্তানি করা, ফলে কৃষকদেরকে সহযোগিতা করা, তার প্রিজার্ভ করার জন্য সরকারিভাবে তার ব্যবস্থা করা এবং তাকে কেন্দ্র করে একটা গোটা ব্যবস্থাতে বেকার ছেলেমেয়েদের কাজ করা। তার মানে প্রথমে খাদ্য স্বয়ম্বর হওয়া, কৃষিতে কর্মসংস্থান তৈরি করা এবং তারপরে তাকে কেন্দ্র করে ফুড প্রসেসিংয়ের বিভিন্ন কারখানা, সেটা মেখলিগঞ্জ হোক, সেটা হলদিবাড়ি হোক, সেখানকার লঙ্কা, সেখানকার টমেটো, মালদার আম, শাক সবজি, এই সব কিছুকে নিয়ে পাইনাপল ডেভেলপমেন্টের যে ব্যবস্থা, তা তো এই যে আনারস বাগানে যারা চাষিরা, সেটা এখানেই হয়েছিল, কেন আজ বন্ধ হয়ে পড়ে যাচ্ছে? সোনাটা ঘড়ির অ্যাসেম্বল করার যে কারখানা, সেটাও তো হয়েছিল। এখানে একটা রুগ্ন কয়লা খনি ছিল, সেটাকে বাঁচানোর জন্য লড়াই ছিল। তাহলে একটা সময় লড়াই ছিল, একটার পর একটা যা পরিবেশ পরিস্থিতি আছে, জঙ্গলের গাছ, জঙ্গলের কাঠ, মাটির সবজি, ক্ষেতের ফসল, ফল মূল, এই সবটাকে নিয়ে যাতে রাজ্যের ছেলেমেয়েরা এখানে তারা নিজেদের কাজটা পায় এবং তারা এই কাজটা করতে গিয়ে তারা যাতে টেকনিক্যালি সাউন্ড হয়, তার জন্য একটার পর একটা কারিগরি দপ্তরের ভূমিকাতে, রাজ্য সরকারের ভূমিকাতে এবং সাধারণ মানুষের দাবি অনুযায়ী কলেজ তৈরি হয়েছে, ট্রেনিং সেন্টার তৈরি হয়েছে, হাতে কলমে কাজ শিখেছিল, সেইটা গেছে। আজ প্রতি 9 জনে 1 জন বেকার। আজকে ঠিকা শ্রমিকের, কন্ট্রাকচুয়াল লেবারের ছড়াছড়ি। আজ থেকে 2-3 বছর আগে সুপ্রিম কোর্ট এরকমই একটা মার্চ মাসে তারা ভার্ডিক্ট দিল যে নিয়মিত যে কাজ, রেগুলার যে কাজ, সেই কাজে ঠিকা শ্রমিক নিয়োগ করা যাবে না এবং যদি নিয়োগ করা হয় তাহলে সেটা এক্সটর্শন করা হবে, শ্রমের শোষণ করা হবে। কিন্তু দেখুন, নিয়মিত ধারাবাহিক যদি সার্ভিস সেক্টরের এবং বলা হয়, তাহলে পুলিশ আইন শৃঙ্খলা তারা দিকটা দেখে, সেখানেও সিভিক সঠিক বেতন নাই, সঠিক রিক্রুটমেন্টের পলিসি নেই, নিয়োগ নীতি নেই, কারা নিয়োগ হবে, কারা কি কাজ করবে তাদের সঠিক জব রুল নেই। তাদেরকে মানুষের কাছে ভিলেনে পরিণত করে দেওয়া হচ্ছে এবং যা বেতন দিচ্ছে সেই বেতনে আজকের দিনে তাদের সংসার চলে না। এবং তারাও অনেকে নিজেদের এই চাকরি বাঁচাতে এবং তাদের ডিপার্টমেন্টের কাছে গুড বুকে থাকার জন্য অনেক সময় মানুষের সাথে তারা যা জুলুমবাজি করছেন, টোটো চালকদের সাথে যা জুলুমবাজি করছেন, দূরে যেতে লাগবে না। এই গোটা মালদা থেকে শুরু করে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, আর বেশি দূরে যেতে হবে না, এখানে থানা মোড় থেকে শুরু করে বিধাননগর, জলপাই মোড়, এই সব জায়গাগুলো যেগুলো আছে, ঝঙ্কার মোড়ে, এখানে যদি আপনারা যান তাহলে টোটো চালকদের সঙ্গে কথা বলুন বা স্টিং অপারেশন করুন যে হাই রোডে উঠতে দেবে কি দেবে না।
যদি না দেয় তো কোথায় চালাবে, তাদের বেতন কি হবে? আমাদের যে এলাকায় সেখানে মুটিয়া মজদুররা আছে, বস্তাতে একটা হুক এমনি করে তুলে পিঠে দিয়ে দেয়, সেই হুকটা দিয়ে তার গাড়ির চাকাটা পাংচার করে দেবে, তার চাকাটা বেঁকিয়ে দেবে। একজন টোটো চালক তিনি যদি রাস্তাতে কোথাও কোনো উঠিয়েছে, কোনো কাজের সমস্যাতে পড়ে গেছে, তাহলে সিভিক থেকে শুরু করে পুলিশ অফিসাররা এসে বলছে একটা বিয়ারের বোতল এনে দে, অসমর্থিত সূত্র। কিন্তু আমরা এখানে আপনাদের সামনে বলতে চাইছি, আপনারা বলবেন প্রমাণ, আরজি করে প্রমাণ পাওয়া গেল না, সেমিনার রুম থেকে শুরু করে সব ভাঙা চোরা হয়ে গেল, এই পশ্চিমবঙ্গে আবার প্রমাণ কি? কিন্তু তারা ভুগছে। তাহলে যে কাজ ধারাবাহিক সেখানে ঠিকা শ্রমিক নিযুক্ত হচ্ছে, ছেড়ে দিন। অসংগঠিত ক্ষেত্রে ঠিকা শ্রমিক নিযুক্ত হয়, সংগঠিত ক্ষেত্রে ঠিকা শ্রমিক 40%-এর বেশি। হসপিটালে ঠিকা কন্ট্রাকচুয়াল, এমনকি বলছে শিক্ষা ক্ষেত্রেও কন্ট্রাকচুয়াল। তাহলে বেকারদের, ইয়াংদের শ্রমকে শোষণ করা, মেধাকে শোষণ করা এবং তাদের আজ এবং কালকে সুরক্ষিত না করা, আমরা কোথায় যাব? কার কাছে প্রশ্ন করব? এই পশ্চিমবঙ্গে আরো অনেক যুব সংগঠন আছে, তারা এই প্রশ্ন কেন তুলছেন না? আমরা জানি না, তাদের কাছে আমরা জানতেও চাই না। সাধারণ মানুষের কাছে সেটা সামনে আসবে, কিন্তু কাজের দাবিতে তো প্রশ্ন তুলতে হবে। আমাদের তো পরিষ্কার কথা যে যারা শিক্ষিত ছেলে মেয়ে তারা কেন কাজের বাজার থেকে নিজেদের নামটাকে সরিয়ে নিচ্ছে, হতাশ হয়ে যাচ্ছে, কাজ খুঁজতে যাচ্ছে না। এই উত্তরের জেলাগুলোতে সব থেকে ভারী শিল্প হলো চা, সব থেকে ভারী শিল্প। আমরা যদি চা বাগানের তথ্য নিই, তাহলে সেই চা বাগানের তথ্যতে এক একটা জেলাতে শুধুমাত্র এখানেই 12খানা চা বাগান বন্ধ, কোনো জেলায় 2টো, কোনো জেলায় 8টা, কোনো জেলায় 10টা, এরকম চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে। এরকম 20খানা চা বাগান আছে যেখানকার বন্ধ হয়ে যাওয়ার মুখে এবং তাদের শ্রমিকদের উপরে চরম শোষণ হয়। এখনো যদি কুলি লাইনগুলোতে যাওয়া যায় তো দেখতে পাওয়া যাবে যে এক একটা এলাকা পুরুষ শূন্য হয়ে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে, এলাকা ছেড়ে দিচ্ছে। মেয়েরা কোক ভাড়া দিচ্ছে, গর্ভ ভাড়া দিচ্ছে, পাচার হয়ে যাচ্ছে। আচ্ছা, পরিযায়ী শ্রমিক কত আমাদের রাজ্যে? কত পরিযায়ী শ্রমিক? বিধানসভাতে সংযুক্ত মোর্চার একজন এমএলএ নওশাদ সিদ্দিকী প্রশ্ন করলেন যে কতজন পরিযায়ী শ্রমিক। সেই পরিযায়ী শ্রমিকের ক্ষেত্রে রাজ্যের শ্রমমন্ত্রী তিনি উত্তর দিচ্ছেন যে আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিক হচ্ছে 2024-এর 31শে মে পর্যন্ত 21,59,737 জন। কোথায় ডেটা? কোন ওয়েবসাইটে পাওয়া যাবে? তাহলে যে ওয়েবসাইটে পাওয়া যাবে, আমরা বলছি দিয়ে দিন, রাজ্যে ক্যাম্পেইন করার দায়িত্ব ডিওয়াইএফআই নেবে, তারা নিজেদের নাম লিখাবে। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো বলছে মানে এই সংখ্যা গোটা দেশে 15 কোটির থেকেও বেশি চলে যাচ্ছে মূলত আমাদের এই আশেপাশের কতগুলো রাজ্য থেকে। আমাদের রাজ্যে কত? আমাদের রাজ্যে এটা 70 লক্ষ থেকে 1 কোটি। তাহলে বিধানসভার ভেতরে মন্ত্রী যেটা ডেটা দিচ্ছেন সেইটা ঠিক, নাকি আমরা যখন মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে একদম আলিপুরদুয়ার কোচবিহার পর্যন্ত রাস্তায়, গ্রামে, পাড়ায়, বস্তিতে যখন আমরা ছোট ছোট সভাগুলো করছি, সেখানে যা করুণ দৃশ্য আমাদের কাছে উঠে আসছে, তারা পরিযায়ী শ্রমিকদের গতর খাটানোর পয়সাতে পশ্চিমবঙ্গের বাজারে এখনো প্রাণ আছে। 10,000, 15,000, 12,000 টাকা ইনকাম করছে, পকেটে 4,000, 5,000 কোনো রকমে মাথা গোজার জন্য বাইরের রাজ্যে রাখছে, আর বাকি টাকা রাজ্যে পাঠিয়ে দিচ্ছে, তবে গিয়ে রাজ্যের ছোট বাজারগুলো চলছে। আর সেই বাজার থেকে রেভিনিউ জেনারেট হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের নিজেদের পকেটে। অথচ সেই পরিযায়ী শ্রমিকদের প্রতি আমাদের কোনো দায়িত্ব নেই। বিধানসভাতে এটা বলবো যে আমাদের রাজ্যে 21 লক্ষ পরিযায়ী শ্রমিক। কার কাছে যাব আমরা?
শুধুমাত্র যদি আমরা দক্ষিণ দিনাজপুর ধরি, এটা ধর, শুধু আমরা যদি দক্ষিণ দিনাজপুর ধরি, মানে গোটা রাজ্যটাও আমরা বা সব কটা জেলাতেও আমরা যাচ্ছি না, আমরা যদি শুধু দক্ষিণ দিনাজপুর যাই তাহলে সেখানে শুধু 7,000 বাল্যবিবাহ হয়েছে, 4,500 সেখানে অন্তঃসত্ত্বা হয়েছে। আমরা বলছি না, সরকারের কাছে তো কোনো ডেটা ওয়েবসাইট নেই, সরকারের কাছে কোনো ডেটা সেন্টার নেই, কোনো ওয়েবসাইট নেই। 2018 সালের পর থেকে তো হেলথেও কোনো ডেটা তারা পাবলিশ করে না। আমাদেরকে কিছু আপনাদের উপরে নির্ভর করতে হয়, আর কিছু আমরা যা নিজেরা প্রত্যেক দিন লড়াই আন্দোলনের মাধ্যমে নিজেরা যে কাজ করি তার উপরে নির্ভর করতে হয়। যদি এই সব সূত্র ভুল হয় তাহলে সরকারকে তো বলা দরকার যে না এগুলো ভুল। তাহলে বাংলা এগোচ্ছে না, বাংলা পিছোচ্ছে। বাংলা কিন্তু নিজেদের সব মেয়েদের নিরাপত্তা চাই, বাংলা শুধু নিজের একমাত্র মেয়েকে চায় না, বাংলা নিজের সব মেয়েগুলোকে চাইছে তারা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে। স্বাস্থ্য ও তো জলপাইগুড়ি থেকে শুরু করে একদম মেদিনীপুর পর্যন্ত জাল ওষুধের ছড়াছড়ি। সিএসডিসিতে আমরা গেলাম, সেন্ট্রাল ড্রাগ সেন্টারে, যে জাল ওষুধ হচ্ছে, তিনি আমরা একটা কোম্পানির জন্য বলতে গেলাম, তিনি সাথে সাথে আরেকটা কোম্পানির নাম বলে দিলেন যে এইটাকেও বাতিল, তারপরে গাদা ওষুধ বাতিল হয়ে গেল। হেলথ সেন্টারগুলোর যা অবস্থা, গাজল আছে তো, গাজল স্টেট জেনারেল হসপিটাল, মালদা জেলা স্টেট জেনারেল হসপিটাল, সিজারের ব্যবস্থা নেই, ব্লাডের স্টোরেজ সেন্টার নেই। যা আমাদের কাছে পাওয়া খবর, সেই খবর অনুযায়ী আপনারা যারা মিডিয়াতে কাজ করেন, কর্মীরা, আপনাদের কাছে আমাদের আবেদন, চলুন একটু সবাই মিলে হেলথ সেন্টারগুলোর খোঁজ নিই। আরজি করে কলকাতার বুকে একটি ডাক্তার পিজিটি, তিনি নিজে শিক্ষারত একজন স্টুডেন্ট, চাকরিতে আছে, অন ডিউটি আছে, তার সাথে যদি চারিদিকে এত নিরাপত্তা, সেখানে যদি মেয়েটির সাথে রেপ হয়ে যায়, মেয়েটি যদি খুন হয়ে যায়, তাহলে এই যে গাজলে যারা কাজ করছেন তাদের একটা আবাসস্থলটা একটু ঘুরে আসি তো, দেখি তারা কেমন আছে। সিসি ক্যামেরা নেই হসপিটালে, প্রতিদিন নিরাপত্তার অভাব হচ্ছে আমাদের এই রাজ্যে। উত্তর দিনাজপুর একটার পর একটা স্কুল, এসএসকে, এমএসকে সব বন্ধ, সব মাদ্রাসা, হাই মাদ্রাসা সব কিছু। গাছ লাগাচ্ছে, সে গাছ ছাগলে খেয়ে নিচ্ছে। এখন ছাগল খোয়াড়ে ভরানোর আলাদা স্কিম তৈরি করতে হবে। তাহলে যদি শিক্ষা, স্বাস্থ্য, পরিযায়ী শ্রমিক, এই সব জায়গাগুলোর যদি এই পরিস্থিতি হয়, তাহলে রাজ্যের বেকার ছাত্র যুবরা আজকে নিজেদের এই পরিস্থিতির জন্য যাবে কোথায়? চা বাগানের জমি 30% কর্পোরেটকে দেবার ডিসিশন হয়ে গেল। কাদের সাথে মিটিং করে? বাগানরা চাইছে, বাগানের মানুষ চাইছে, শ্রমিকরা চাইছেন, দিল্লি সরকার চাইছেন, রাজ্যের সরকার চাইছেন, কারা চাইছেন? কেন? বাগানে মিনিমাম ওয়েজ নেই, সারা বছরে একবার চটি দিয়ে দিচ্ছে, তারপরে চটি দিচ্ছে না। যে কাঠ ওদেরকে দেওয়া হয় সেই কাঠের পরিমাণ কমিয়ে দিয়েছে। রেশন নেই, তাদের বাড়ি বানানোর জন্য যে প্রকল্প, সেই প্রকল্পে তাদের যা পাট্টা, সেই পাট্টারও কোনো ব্যবস্থা নেই। উল্টো দিকে জমি লুট হচ্ছে, একটার পর একটা জমি। যেমন এখানে ওই যে 25 একর যে জমিটা ছিল, 10 তলার যে বিল্ডিং এখানে তৈরি হয়েছিল বিভিন্ন শাক সবজিকে, মাছকে প্রিজার্ভ করার জন্য, সেরকম জঙ্গল, সেটা জলপাইগুড়ি হোক, সেটা মালদা হোক, সেটা মুর্শিদাবাদ হোক, উত্তর দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, সব জায়গাতে জমির দেদার লুট।
এবং একটি দুর্নীতিগ্রস্ত বিকল্প একটা ইকোনমি তৈরি করছে, যেখানে পশ্চিমবঙ্গের বেকার যুবরা তারা সেখানে যুক্ত হয়ে যেতে বাধ্য হচ্ছেন। দেশের সরকার আর পুলিশ যদি তাদের মাথায় ছাতা না ধরে, এই করাপশন, এই লুট কিছুতেই চলতে পারে না। বানারহাট ব্লক, ধূপগুড়ি ব্লকের যে নদীগুলো আছে, নোনাই, রাঙ্গাতি, আংরাভাষা, কালুয়া, গিলিন্ডি, ডুডুয়া, জলঢাকা, এই সব কটা নদীতে বেআইনিভাবে বালি আর পাথর তোলা চলছে, রাত্রিবেলা জেসিবি চলছে। কি হবে? কোথায় যাব? তাহলে তো যেতে হবে উত্তরের জেলাগুলোর জন্যে, যে উত্তরকন্যা দপ্তর তৈরি হয়েছে, সেই উত্তরকন্যা দপ্তরে যেতে হবে আমাদেরকে। এই উত্তরকন্যা দপ্তরে যেদিন থেকে তৈরি হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত ৭,৪৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে এই দপ্তরে। ২৫-এর অর্থবর্ষে বরাদ্দ হয়েছে ৮৬১ কোটি টাকা। গত বছর যা টাকা বরাদ্দ হয়েছিল সেই টাকার ৩৪০ কোটি টাকা খরচা করতে পারলো না। উত্তরে সমস্যা নেই? পরিযায়ী শ্রমিক, কাজ না পাওয়া, বেকার যুবরা, পাচার হয়ে যাওয়া মেয়েরা, সমস্যা নেই আমাদের কাজের দাবিতে? চা বাগানের শ্রমিক, হোটেলে যারা কাজ করছে, বালি পাথর সেই সব তোলাতে যারা কাজ করছে তারা। রাজ্যের ওরা বলেছে যে 31শে মার্চের মধ্যে ৩৪০ কোটি টাকা খরচা করে দিতে হবে। একটা অসমর্থিত সূত্রে খবর পেলাম, আপনারা খোঁজ নিয়ে দেখুন। শিলিগুড়ি কর্পোরেশনে 11 কোটি টাকা দিয়ে পাঠালো, বললো যে এই টাকা খরচা করতে হবে। কিসে খরচা করতে হবে তার কোনো গাইডলাইন? তারপর আবার সেই টাকা বলছে নাকি তুলে নিয়েছে, আমি জানি না, অসমর্থিত সূত্র। প্রশ্ন তুলে রাখলাম, খোঁজ আপনারা নিন। যদি এটা তারা ডিনাই করে তো করবে, তাহলে সেই ৩৪০ কোটি টাকা কি হবে? ৬০০-র বেশি স্কিম দিয়েছে এবারে উত্তরকন্যা দপ্তরে, ৬০০-র বেশি, প্রায় ৭০০-র কাছাকাছি। উত্তরের যে সমস্ত তরুণ যুবক যুবতীরা আছে তাদের কাজের জন্য, তাদের ডেভেলপমেন্টের জন্য, তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য, কোথায় সেগুলো? তাহলে ৭,৪৫০ কোটি টাকায় কি খরচ হলো, আর ৮৬১ কোটি টাকায় কি খরচ হবে? তাহলে এখানে তো বসার জন্য মন্ত্রী প্রতিমন্ত্রী আছে, তারা কোথায়? তাহলে হেলথ সেন্টারেরও দরজা খুলছে না, উত্তরকন্যা দপ্তরেরও দরজা খুলবে না? বসবেন না সেখানে? মানুষকে তার সমস্যা নিয়ে সেখানে এসে ডিল করবে না? আর উত্তরের জেলাগুলোতে এতগুলো বিজেপির জনপ্রতিনিধি, এমএলএ, এমপি, কাউন্সিলর, তাদের ভূমিকা কি? তাহলে ১০০ দিনের কাজের টাকা যেমন করে বন্ধ করে রাখলো, উত্তরকন্যাকেও কি সেরকম ক্লিন চিট দিয়ে রাখছে নাকি? তাহলে এই প্রশ্ন আমাদেরকে করতে হবে। আমরা পিছিয়ে যেতে পারি না। কাজ চাই, সৎ পথে মাথা উঁচু করে রোজগার চাই। আর সেই রোজগারের জন্যই রাস্তার লড়াইয়ের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের কাছে, বেকার ছাত্র যুবদের কাছে আমরা পৌঁছেছি। তার সাথে আপনাদের মাধ্যমে গোটা রাজ্যবাসীর কাছে আমাদের আবেদন, প্রশ্ন তুলতে হবে, জবাব চাইতে হবে, পার পেয়ে যেতে পারে না। তাই উত্তরকন্যাতে ২৮শে মার্চ বেকারি বিরোধী দিবসেই বেকারত্বকে দূর করার জন্যে, এই রোগটাকে দূর করার জন্যে, এই দুর্নীতির যে ইকোনমি তৈরি হয়েছে সেই ইকোনমির ভান্ডা ফোড়ার জন্যে উত্তরকন্যাতে ডিওয়াইএফআই যাচ্ছে। আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের সাধারণ মানুষের কাছে, ছাত্র যুবদের কাছে আমাদের আবেদন, সব জেলাতে আমাদের এই কর্মসূচি হবে। যে যেখানে পারবেন যুক্ত হন নিজের কাজের দাবিতে, নিজের ভবিষ্যতের দাবিতে। এবং উত্তরের মালদা থেকে শুরু করে আলিপুরদুয়ার জেলা পর্যন্ত, কোচবিহার পর্যন্ত, এই যে 7টা জেলা আমাদের, সেই জেলার সমস্ত কর্মী সমর্থকরা তো আসবেনও, সাধারণ মানুষকেও আমরা আমাদের এই উত্তরকন্যা চলো এই কর্মসূচিতে, তাদেরকে এই আন্দোলনে তাদেরকে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকেও আমাদের এই কর্মসূচিতে আপনাদের নিজেদের আজকে সিকিউর করা, কালকে সিকিউর করা। যারা মিডিয়া কর্মী আছেন তারাও, কি তাদের ভবিষ্যৎ? নিচের তলাতে যারা কাজ করছেন আপনাদের, তাদের কি
জায়গা, তাহলে কোনো না কোনো জায়গায় তো একটা দেখতে হবে, তাহলে স্থায়ী কাজ দিতে হবে, স্থায়ী কাজ, চাকরি বলিনি, স্থায়ী কর্মসংস্থানের জায়গা, স্থায়ী কাজ দিতে হবে। আর সেই স্থায়ী কাজের সাথে সাথে বিভাজন দূর করতে হবে, দুর্নীতি, দুষ্কৃতি, লুট এবং দাঙ্গাবাজদেরকে দূর করতে হবে। আপনাদের কাছে আবেদন, এবং অবশ্যই আমাদের দাবিও থাকবে 28 তারিখ আমাদের সাথে থাকুন গোটা রাজ্য জুড়ে। অনুমতি চাইনি। 28শে মার্চ ট্র্যাডিশনাল ডে, বেকারত্বকে দূর করা এবং এই যে বেকারির যে সমস্যা তাকে দূর করার জন্য, চাকরি স্থায়ী কাজ পাবার জন্য, শূন্য পদগুলোতে নিয়োগ স্বচ্ছতার সাথে করার জন্য আমরা উত্তরকন্যায় যাব কথা বলতে। আমরা তো কোনো ছুটির দিনে যাচ্ছি না। আর যদি সেখানে বলা থাকতো যে মন্ত্রী প্রতিমন্ত্রী কবে বসেন, তাহলে সেরকম বলতাম, তাও আমরা সেখানে চিঠি পাঠিয়েছি। কথা আমরা চাইবো যে নিশ্চিত যখন নির্বাচিত সরকার এবং মানুষের ট্যাক্সের পয়সায় তারা চলেন, মানুষের প্রশ্নের উত্তর দেবেন। প্রশ্নের উত্তর যদি দিতে চান এবং ব্যাগে যদি প্রশ্নের উত্তর থাকে, তাহলে তো একদম ছাতি ঠুকে কথা বলা উচিত। প্রশ্নের উত্তর না থাকলে কেউ যদি পিছনের দরজা দিয়ে পালায়, মানুষ তাদেরকে চিনে নেবে। সকাল থেকেই কমরেডরা এবং যারা কাজের দাবিতে আন্দোলনে আছেন তারা আসতে শুরু করবেন। আমরা ওনাদের কাছে সময় চেয়েছি, এবারে ওনারা যা বলবেন, বাকি আমাদের মিছিল শুরু হবে 12টা-1টা, কোনো একটা সময়। জলপাইগুড়ি। বিহারের একজন সাংসদ অশোক কুমার যাদব, তিনি গতকাল দাবি করেছেন প্রায় 2 কোটি বিহারের মানুষ পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের জন্য কাজ করছে। তিনি মুখ্যমন্ত্রীকে